মর্নিং অল মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে 9 আগস্ট সোমবার, তোমাদের প্রথম পিরিয়ডে অষ্টম শ্রেণীর স্কুল কম্পিউটার বিষয়ের জন্য আমি অনলাইনে উপস্থিত রয়েছি। আজকে তোমাদের মাইক্রোসফট এক্সেল চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তরের অনুশীলনী নিয়ে ক্লাসে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে তৈরি হও এবং পুরো ক্লাসটা এই ইউটিউব লিঙ্ক থেকে দেখে নাও ও বুঝে নাও। তোমাদের পাঠ্য বইয়ের সূচিপত্র পেজটি খোলো। এই সূচিপত্রে তোমরা আগে থেকেই জানো যে সেকেন্ড ইউনিট পরীক্ষায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই চারটে অধ্যায়ের হবে। তো এর আগের দিন আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 থেকে অনুশীলনীগুলো সলভ করেছিলাম। আজকে দেখো আমরা মাইক্রোসফট এক্সেল 2007 থেকে যে অনুশীলনী আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এসো আমরা মাইক্রোসফট এক্সেল 2007 অধ্যায়ের 100 পেজে অনুশীলনী থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আমি প্রশ্নগুলো পড়ে নেব, তারপর বইয়ের বা অধ্যায়ের কোন জায়গায় প্রশ্নগুলো আছে সেইগুলো চিহ্নিত করে নেব। তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবে অথবা খাতায় তৈরি করতে পারবে। ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্নের এর দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমি 10টা কোশ্চেনের মধ্যে প্রথম 5টি কোশ্চেন আমি পড়ে নিই, তারপর আমি অধ্যায়ের মধ্যে চলে যাব। প্রথমটা আছে দেখো, এমএস এক্সেল কি? ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, স্প্রেডশিট কি? এর সাহায্যে কি কি সুবিধা পাওয়া যায়? 3 নম্বর আছে ওয়ার্কবুক কাকে বলে? 4 নম্বর প্রশ্ন দেখো, এক্সেলে সেল ও অ্যাক্টিভ সেল কাকে বলে? একটি সেলের তথ্য কিভাবে সংশোধন করা যায়? 5 নম্বর প্রশ্ন আছে, সেল অ্যাড্রেস বলতে কি বোঝো? তাহলে প্রথম 5টি প্রশ্ন আমরা অধ্যায় থেকে চলো দেখে নিই। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের গুলো 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক পর্যন্ত আছে। তো প্রথম যে প্রশ্নটা, এমএস এক্সেল কি, তোমাদের একবারে অধ্যায়ের শুরুতেই দেখো নিচের দিকে অর্থাৎ 73 পেজে এক্সেলের পরিচয় আছে যে অংশে, সেখানে আছে এক্সেল কি। তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে মাইক্রোসফট এক্সেল হলো পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত বা জনপ্রিয় একটি স্প্রেডশিট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা আমরা বলতে পারি। দ্বিতীয় প্রশ্ন, স্প্রেডশিট কি? এই স্প্রেডশিট ব্যবহারে আমরা কি কি সুবিধা পাই? দেখো তোমাদের অধ্যায় যে শুরু হয়েছে স্প্রেডশিট কি, এখান থেকে তোমরা লেখা আছে, আমি চিহ্নিত করলাম স্প্রেডশিট কি, এবং এর যে সুবিধা ঠিক নিচেই পরপর পয়েন্ট আকারে এখানে উল্লেখ করা আছে। এগুলো হচ্ছে স্প্রেডশিট ব্যবহারের সুবিধা। তার আগে স্প্রেডশিট কি সেখানে একটু পড়ে নেবে, যে এখানে ইন্ট্রোডাকশনে দেওয়া আছে যে ইলেকট্রনিক স্প্রেডশিট এবং ম্যানুয়াল স্প্রেডশিট ব্যবহার করার পার্থক্যটা, তাহলে বুঝতে পারবে। বুঝে নাও। এবারের প্রশ্ন হচ্ছে ওয়ার্কবুক কাকে বলে? তোমাদের বইয়ের 75 পেজে দেখো মাইক্রোসফট এক্সেল 2007 ওয়ার্কবুক এটা দেওয়া আছে। তো ওয়ার্কবুক এখানে লেখা আছে, কাকে বলে প্রপারলি দেওয়া নেই। শুনে নাও কিভাবে লিখতে হবে। এমএস এক্সেল 2007 কম্পিউটারে ওপেন করার সঙ্গে সঙ্গেই, ঠিক আছে, বলতে হবে কম্পিউটারে ওপেন করার সঙ্গে সঙ্গে বুক 1 নামে একটি শীট দেখা যায়, এটাকেই বলা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যখনই আমরা মাইক্রোসফট এক্সেল 2007 কম্পিউটার ওপেন করব, তখন যে শীটটা কম্পিউটার স্ক্রিনের সামনে আসবে ইলেকট্রনিক স্প্রেডশিট, সেটাই হচ্ছে ওয়ার্কবুক। এটাই লিখতে হবে। এখানে গুছিয়ে লেখা নাই, আমি বলে দিলাম, খাতায় তৈরি করে নেবে। পরের প্রশ্ন ছিল, এক্সেলে সেল ও অ্যাক্টিভ সেল কাকে বলে? এর সঙ্গেই জোড়া কোশ্চেন, একটি সেলের তথ্য কিভাবে সংশোধন করা যায়? তো এই প্রশ্নের উত্তরটা আছে তোমাদের বইয়ে দেখো 75 পেজে, যেখানে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুকটা দেখানো হয়েছে। তো সেল কাকে বলে আমি একটু বড় করে দেখাই, যে 4 কোণা 4 কোণা ঘরগুলো দেখতে পাচ্ছ, এই পুরোটাই এক একটি সেল বক্সগুলো।
ঠিক আছে, তাহলে সেলের সংজ্ঞা কি হবে? ওয়ার্কবুকের যে সেল এবং কলাম রো এবং কলামের সংযোগস্থলকে, একটি ওয়ার্কশিটের রো এবং কলামের সংযোগস্থলকে সেল বলে। অ্যাক্টিভ সেল কোনটা? দেখো এখানে যে বড় করে দেখা একটু, এই যে কোনো সেলকে মাউস ক্লিক করলে সেই সেলটা কালো রঙের বর্ডার দ্বারা ঘিরে যায় এবং সেলটা অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ আমি এই সেলে সমস্ত রকমের তথ্য এবারে লিখতে পারবো, এটাকে অ্যাক্টিভ সেল বলে। তাহলে অ্যাক্টিভ সেলের সংজ্ঞা আমাকে কি বলতে হবে? যে ওয়ার্কশিটের কোনো সেলে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করলে যে কালো রঙের বর্ডার যারা সিলেক্ট হয়ে যায় সেটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভ সেল, যার ফলে আমরা ওই সেলে সমস্ত রকমের তথ্য ইনসার্ট করতে পারি। বোঝা গেল? এর সাথে একটি প্রশ্নের অংশ ছিল যে সেলের তথ্য কিভাবে সংশোধন করতে হয় বা সংশোধন করার নিয়ম কি। এখানে দেখো 84 পেজে তোমাদের দেওয়া আছে সেলের লেখা সংশোধন করার নিয়ম। এই অংশটুকু যদি পড়ে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা সেল সংশোধন করার নিয়মটা লিখতে পারবে। প্রথম অংশের প্রশ্নগুলোর মধ্যে 5টির শেষ প্রশ্ন হচ্ছে সেল অ্যাড্রেস কাকে বলে। তোমাদের 76 পেজে দেখো সেল বলে যে অপশনটা আছে, অংশটা আছে, সেখানে সেল অ্যাড্রেস যার অপর নাম সেল রেফারেন্স, এটা সংজ্ঞা দেওয়া আছে এবং ব্যাখ্যা করে বোঝানো আছে, ওয়ার্কশিট থেকে পড়লেই বুঝে নিতে পারবে। প্রথম অংশে 5টি প্রশ্নের পর এবারে আমরা দ্বিতীয় অংশের আরো 5টি কোশ্চেন দেখে নেব, অর্থাৎ 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত। 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, যে এক্সেল 2000 সাথে কলাম ও রোয়ের সংখ্যা কয়টি, এটা 2 নম্বর কোশ্চেন হতে পারে। 7 নম্বরে যেটা আছে, একটি ওয়ার্কশিট থেকে কোনো রো মোছার পদ্ধতি লেখো। 8 নম্বর কোশ্চেন, একটি ওয়ার্কশিটে কলাম যুক্ত করার পদ্ধতি লেখো। 9 নম্বর কোশ্চেন আছে দেখো এক্সেলে ফর্মুলা বারের কাজ কি, এবং 10 নম্বর কোশ্চেন এখানে আছে যে ফিল হ্যান্ডেল কাকে বলে। তাহলে বাকি 5টা কোশ্চেন আমরা অধ্যায় থেকে চিহ্নিত করে দেখে নিই। দ্বিতীয় অংশের 6 নম্বর কোশ্চেনের জন্য আবারও তোমরা পেজ নাম্বার 76-এ চলে আসো। এখানে দেখো রো এবং কলাম, এই যে দুটো অংশে রোয়ের সংখ্যা দেওয়া আছে এখানে 10,38,576, আর কলামের সংখ্যা দেওয়া আছে 16,384, এই দুটো লিখতে হবে। পরের প্রশ্নটি ছিল ওয়ার্কশিটে রো মুছে ফেলার পদ্ধতি। তোমরা এই প্রশ্নের উত্তরের জন্য 82 নম্বর পেজে চলে আসো। দেখো এখানে হেডিং দেওয়াই আছে ওয়ার্কশিট থেকে রো মুছে ফেলার পদ্ধতি, এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। যদি দেখা যাচ্ছে রোয়ের পরিবর্তে কলাম মুছে ফেলার পদ্ধতি লিখতে বলে, তাহলে এই পেজেই দেখো ওয়ার্কশিটে থেকে কলাম মুছে ফেলার পদ্ধতি যে অংশটা আছে সেটা লিখতে হবে। কোশ্চিন যেহেতু রো আছে সেই জন্য আমি রোয়েরটা চিহ্নিত করলাম। কলাম যদি থাকে ঠিক নিচেই দেখবে কলাম মুছে ফেলার পদ্ধতিও দেওয়া আছে। এর পরের কোশ্চিনের উত্তর তোমাদের বইয়ে 80 পেজে আছে। কোশ্চিনটা হচ্ছে ওয়ার্কশিটে কলাম কিভাবে যুক্ত করা যায়। তো এখানে দেখো ওয়ার্কশিটে রো এবং কলাম যুক্ত করার পদ্ধতিতে রো যেমন লেখা আছে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা এখান থেকে লিখব কলাম যুক্ত করার পদ্ধতি। এখান থেকে শুরু করে 1 নম্বর পয়েন্ট লিখে পরের পেজে দেখো 2 নম্বর পয়েন্ট এবং সবশেষে বিকল্প পদ্ধতি, এই দুটো পয়েন্ট লিখতে হবে। অর্থাৎ এক বা একাধিক সেল যুক্ত করার আগে পর্যন্ত নতুন কলাম যুক্ত করার পদ্ধতি দেওয়া আছে। এবারে আমরা চলে আসব পেজ নাম্বার 77-এ অধ্যায়ের, যেখানে আছে ফর্মুলা বার। ফর্মুলা বার কাকে বলে, দেখো প্রথম লাইনেই দেওয়া আছে ফর্মুলা বার কাকে বলে, এই অংশটুকু লিখতে হবে। এবারে হচ্ছে লাস্ট কোশ্চিন 10 নম্বর, ফিল হ্যান্ডেল বলতে কি বোঝো। ওই 77 নম্বর পেজেই তোমাদের দেওয়া আছে ফিল হ্যান্ডেল। অ্যাক্টিভ সেলের এখান থেকে লিখতে শুরু করতে হবে। অ্যাক্টিভ সেলের চারিদিকে একটি মোটা লাইন দ্বারা আবৃত থাকে এবং নিচে ডান দিকে কোনো একটি ছোট্ট কালো বক্স দেখা যায়, একে ফিল হ্যান্ডেল বলে। আমি বড় করে ছবিতে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে অ্যাক্টিভ সেল, এই অ্যাক্টিভ সেলের যে অংশটা দেখতে পাচ্ছি সেখানে দেখো আমি লাল কালি দিয়ে চিহ্নিত করছি এই যে বক্সের নিচে ডান দিকের কোনায় যে ছোট্ট 4 কোনা বক্স, ঠিক আছে,
তো এই বক্সটাকেই বলা হচ্ছে সিল হ্যান্ডেল। এবারে আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো দেখে নেব। রচনা ভিত্তিক প্রশ্ন। রচনা ভিত্তিক প্রশ্নের প্রথম অংশটা বা 5টা কোশ্চেন আমি প্রথমে পড়ে নিই। যে কোশ্চেনগুলো এখানে আগে চিহ্নিত করা হয়েছে সেইগুলো আমি পড়ব, কিন্তু চিহ্নিত করা অংশগুলো আগে দেখানো হয়েছে, আমি আর বলবো না, নতুনগুলো বলবো, দেখে নাও। ওয়ার্কশিট বলতে কি বোঝো? একটি ওয়ার্কশিটে রো এবং কলাম ইনসার্ট করার পদ্ধতিটি বিস্তারিত বর্ণনা করো। এই কোশ্চেনটা অলরেডি আগেই বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে এটা বলছি না। এবারে আমরা আসব 2 নম্বর কোশ্চেনে। দেখো, ফর্মুলা বলতে কি বোঝো? তার সঙ্গে আছে এক্সেলে ফর্মুলা লেখার নিয়মগুলি লেখো। আবার একটা কোশ্চেন আছে এর সঙ্গে A1 A2 A3 A4 সেলে 4টি সংখ্যার যোগফল ও তাদের গড় নির্ণয়ের পদ্ধতি উল্লেখ করো। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন 3টে পার্ট আছে। 3 নম্বর কোশ্চেন আছে, দেখো, ওয়ার্কশিটে কোনো গণনার পদ্ধতি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্নে আছে চার্ট বা গ্রাফ বলতে কি বোঝো? একটি পাই চার্ট তৈরি করার পদ্ধতি আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেনে যেটা আছে ওয়ার্কশিটকে প্রিন্ট করার পদ্ধতিটি লেখো। তাহলে এই প্রশ্নগুলো প্রথমটা বাদ দিয়ে, যেহেতু প্রথমটা আগে চিহ্নিত করা হয়েছে, বাকি 4টে কোশ্চেন অধ্যায় থেকে চিহ্নিত করে নিচ্ছি, বুঝে নাও। রচনা ভিত্তিক প্রশ্নের 1 নম্বরের প্রথম অংশটা আগে চিহ্নিত করা হয়নি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের বইয়ে 76 পেজে আছে। দেখো, ওয়ার্কশিট, ওয়ার্কশিট বলতে কি বোঝো এখানে দেওয়া আছে। রচনা ভিত্তিকের 2 নম্বর প্রশ্নের দেখো 3টি পার্ট। প্রথম পার্টটি হচ্ছে ফর্মুলা বলতে কি বোঝো। তোমাদের 90 পেজে যেখানে এক্সেলে ফর্মুলার ব্যবহার অংশটি আছে, সেখানে দেখো প্রথম প্যারাগ্রাফের লাস্ট লাইন লেখা আছে, আমি একটু বড় করে দেখাই। এইটা ফর্মুলা বলতে এক বা একাধিক সেল অ্যাড্রেস বা সেলে উপস্থিত সংখ্যা এবং বিভিন্ন অপারেটর ইত্যাদিকে বোঝায়। ঠিক আছে, এটা হয়ে গেল। দ্বিতীয় পার্টে কি আছে? ফর্মুলা লেখার নিয়ম। তারপরেই অংশে আছে দেখো ফর্মুলা লেখার নিয়ম। আমাদের কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, 6টা পয়েন্ট। সেই 6টা পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে ফর্মুলা লেখার নিয়ম। বোঝা গেল? এবারে তৃতীয় পার্টে যেটা আছে সেটা হচ্ছে A1 A2 A3 A4 এই সেলগুলোর যোগফল এবং গড় নির্ণয় পদ্ধতি উল্লেখ করো। এটা চলে যাও ঠিক পরের পেজে, অর্থাৎ 91 নম্বর পেজে। দেখো, এই দুটো প্রশ্নের উত্তর উদাহরণ 1 এবং উদাহরণ 2 একবারে পরিষ্কার ছবি করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যোগফল এবং গড় নির্ণয়ের পদ্ধতি এটা পড়ে নিতে হবে। রচনা ভিত্তিকের পরের কোশ্চেন ছিল ওয়ার্কশিটে গণনা করার পদ্ধতি উল্লেখ করো। আবারও তোমরা 90 পেজে চলে আসো, সেখানে ওয়ার্কশিটে গণনা করা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত তোমাদের এটা লিখতে হবে। বোঝা গেল? এবারে চলে আসো পরের প্রশ্নে। চার্ট বা গ্রাফ কাকে বলে? পাই চার্ট করার পদ্ধতি উল্লেখ করো। 93 পেজে দেখো চার্ট বা গ্রাফ এর বিভিন্ন পদ্ধতি আছে তৈরি করার। ঠিক আছে, সেখানে প্রথম লাইনে উল্লেখ করা আছে যে চার্ট বা গ্রাফ কাকে বলে। এখানে দেখো, বোঝা গেল? এর সঙ্গে পাঠ প্রশ্ন আছে পাই চার্ট তৈরি করার পদ্ধতি উল্লেখ করো। 95 পেজে দেখো পাই চার্ট তৈরি করার পদ্ধতি পয়েন্ট করে দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে, লিখে এখানে ছবিটা আঁকার দরকার নেই, ছবিটা তোমাদের বোঝানোর জন্য এখানে বলে দেওয়া হয়েছে। এই যে পাই চার্ট তৈরি করার পদ্ধতি কোশ্চেনে আছে, একই রকম ভাবে যদি কলাম চার্ট, লাইন চার্ট বা বার চার্ট থাকে, তাহলে তোমাদের 94 পেজ থেকে নিতে হবে কলাম চার্ট তৈরির পদ্ধতি। এখানেও একই রকম ভাবে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে ছবি সহ। আবার আছে লাইন চার্ট তৈরির পদ্ধতি, বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, আর বার চার্টের ক্ষেত্রেও এটা লিখতে হবে যদি বার চার্ট তৈরির পদ্ধতি বলে, যেটা 96 পেজে পয়েন্ট আকারে দেখো উল্লেখ করা আছে ছবি সহ। ঠিক আছে, বুঝে নাও। এগুলো চিহ্নিত করে মুখস্থ করবে অথবা খাতায় তৈরি করতে পারো। এবারে দেখো রচনাভিত্তিক প্রশ্নের শেষ কোশ্চেন 5 নম্বর, সেটা হচ্ছে ওয়ার্কশিটকে কিভাবে প্রিন্ট করবে বা প্রিন্ট করার পদ্ধতি কি। এটা 98 পেজে তোমাদের দেওয়া আছে, অর্থাৎ চ্যাপ্টারের একবারে শেষ পেজে।
প্রিন্ট করার যে পদ্ধতি সেগুলো দেখো 8টা পয়েন্ট দেওয়া আছে, সেই 8টা পয়েন্ট পরপর লিখে এখানে কমপ্লিট করতে হবে। ছবিটা বোঝানোর জন্য দেওয়া আছে, এই পর্যন্ত পুরোটা লিখতে হবে। এটা 5 মার্ক এর কোশ্চেন, ঠিক আছে। এবারে দেখো সি এর দাগের কোশ্চেনগুলো লক্ষ্য করো। টিকা লেখো, আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবে। এই টিকা লেখো কোশ্চেনগুলো আমি আগেও চিহ্নিত করেছি, এখানে যেটা চিহ্নিত করা নেই সেই প্রশ্নটাই চিহ্নিত করব, বাকিগুলো করা আছে, ভিডিও থেকে বুঝে নেবে। দেখো প্রথমটা আছে ওয়ার্কবুক, যেটা আগে উল্লেখ করা হয়েছে। তারপর আছে কি ওয়ার্কশিট, এটাও আগে দেখানো হয়েছে। রো এবং কলাম, এটাও চিহ্নিত করেছি। তারপর আছে সেল, সেলটাকেও দেখানো হয়েছে। আচ্ছা, মার্জ সেল সবুজ কালি দিয়ে চিহ্নিত করি, এটা আমরা এখন চিহ্নিত করব। চার্ট বা গ্রাফ, এটা দেখানো হয়েছে। ফর্মুলা বার, এটাও দেখানো হয়েছে। লজিক্যাল অপারেটরস, এটা আমরা এখন দেখব, এবং সেল ফরম্যাটিং। তাহলে আমরা 3টে সবুজ কালির যে টিক মার্ক সেইগুলোই নতুন করে অধ্যায়ে চিহ্নিত করা দেখে নেব। মার্জ সেল, এই বিষয়টি বইয়ে কোথাও পরিষ্কার করে লেখা নেই, আমি ক্লাসের সময় তোমাদের বলেছিলাম, এবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এটা দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে কি, মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের মার্জ সেল কি দেখো, প্রত্যেকটি আমি দেখাই 1, 2, 3, 4, 5 এবং 6। বোঝা গেল? এই 6টা সেলকে আমি মার্জ করবো, অর্থাৎ একসঙ্গে করব। 6টা সেলকে আমি একটা সেলে পরিণত করব। তাহলে আমাকে কি করতে হবে দেখো, এই যে একটা সেলে পরিণত করার জন্য আমাকে কি করতে হবে, 6টা সেলকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, 6টা সেলকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমাকে কি করতে হবে, এইখানে বড় করে একটু দেখায়, এটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টারের বাটন, এখানে মাউস ক্লিক করতে হবে। তাহলে কি হবে, এই যে সবুজ কালি চিহ্নিত করা হয়েছে, এত বড় একটি সেল তৈরি হয়ে যাবে, অর্থাৎ 6টা সেল নিয়ে একটা সেলে পরিণত হবে। এটাকেই মার্জ সেল বলা হচ্ছে। বিষয়টি বুঝিয়ে দিলাম, তোমাদেরকে লিখে নিতে হবে, যদি প্রয়োজন মনে করো তাহলে লিখে আমাকে দেখাতে পারো। এবারে টিকাতে আছে দেখো লজিক্যাল অপারেটরস। তোমরা 92 পেজে দেখো যে কম্প্যারিজন অপারেটরস দেওয়া আছে, এটাই হচ্ছে লজিক্যাল অপারেটরস। এটার মধ্যে এর সঙ্গে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো এই যে ছকটা দেওয়া আছে পুরোটা, এটা লজিক্যাল বা কম্প্যারিজন অপারেটরসের বিভিন্ন সাইন এবং ব্যাখ্যা দেওয়া আছে। এই পর্যন্ত তোমাদের টিকাটা লিখতে হবে, যা 5 নম্বরের কোশ্চেন থাকতে পারে। এবারে লাস্ট টিকায় চলে এসো 86 নম্বর পেজে, যেখানে কোশ্চেন আছে সেল ফরম্যাটিং। তো সেল ফরম্যাটিং তোমাদের দেওয়াই আছে। সেল ফরম্যাটিং কি, কাকে বলে, এখানে ইন্ট্রোডাকশন করা আছে এই অংশটুকুতে। আর সেল ফরম্যাটিং এর যে বিভিন্ন বিষয়, সেটা একটা ছক আকারে দেওয়া আছে। বাম দিকে আছে ফন্ট কমান্ড গ্রুপ, তার ফলাফল। এই পর্যন্ত তোমাদের সেল ফরম্যাটিং লিখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আজকে তোমাদের যে মাইক্রোসফট এক্সেল 2007-এর অনুশীলনীগুলো ব্যাখ্যা করা হলো, চিহ্নিত করা হলো অধ্যায় থেকে, তার কিছু অংশ বাকি থাকলো। এই অংশটুকু আমরা আগামী ক্লাসে আবার চিহ্নিত করব। ততদিনে তোমরা এই অংশটা ভালো করে তৈরি করে রাখবে বা খাতায় লিখে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস শেষ করলাম।